প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। যেমনটা কি তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের লকডাউন পিরিয়ড থার্ড ফেজে আবার এক্সটেনশন হয়ে গেছে। অর্থাৎ কবে এটা শেষ হবে এখন অবধি সেটা অনিশ্চিত। আমাদের দুর্দশার দিন এখনও শেষ হয়নি, ধৈর্য রাখতে হবে। তো আজ সেই লকডাউন পিরিয়ড এক্সটেনশন হয়ে যাওয়ার জন্য আবার আমাদেরকে অনলাইন ক্লাসের ওপরেই ভরসা রাখতে হচ্ছে। তাই প্রত্যেকের ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট যে তোমরা এই অনলাইন ক্লাসগুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে নেবে। কারণ দুটো কথা আজকে ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটু বলে দিই। এক, যে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে অনলাইন ক্লাসগুলো হয়ে যাওয়া মানে যতদূর পর্যন্ত সিলেবাস কভার হচ্ছে অনলাইন ক্লাসের মধ্যে ততদূর পর্যন্ত কিন্তু সিলেবাসটা শেষ হয়ে গেল। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে স্কুল খুললে স্বাভাবিক হলে তখন আবার দেখা যাবে, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে অনলাইন ক্লাসগুলো হয়ে যাচ্ছে, আমাদের সিলেবাস কিন্তু ততদূর পর্যন্ত কমপ্লিট হয়ে থাকছে। এরপর যখনই ক্লাস শুরু হবে আমরা কিন্তু এরপর থেকে শুরু করব। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছো না, তাদের উদ্দেশ্যে বার্তা, তোমরা কিন্তু প্রত্যেকে এই অনলাইন ক্লাসগুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে নেবে, ভালো করে ক্লাসগুলো দেখবে, ভিডিওটা দেখবে এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা বারবার বলেছি আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবে, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, অথবা ফোন করবে, অথবা খাতায় লিখে রাখবে। চাইলে অনেক কিছুই করা যাবে। দ্বিতীয় আরেকটি কথা, যে অনেক ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন আসছে কিছু, যে স্যার আমাদের ফার্স্ট টার্ম এক্সামিনেশন হবে কিনা, কবে হবে, হলে কতদূর হবে, সিলেবাস ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেককেই বলে রাখি, এখন এই লকডাউন সিচুয়েশন তো স্বাভাবিকভাবেই কিছু হচ্ছে না, কিছু হওয়ার সম্ভাবনা নয়। আর ফার্স্ট টার্ম পরীক্ষার সময়ও অনেক দিন আগেই পার হয়ে গেছে। তবে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটি রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকে রেডি থাকো। আমরা যদি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখি, আমরা যদি আমাদের সিলেবাসটা কমপ্লিট রাখি, আমরা যদি পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে রিচড রাখি, তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষা হোক বা না হোক বা যবেই হোক তাতে আমাদের কোনো অসুবিধে হওয়ার কথা না। আর আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করব সে একই বিষয়, একইভাবে তোমরা ভিডিওটা দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে আগামীতে আমাদের সাথে যোগাযোগ করবে। আর সবশেষে এটা একটা পবিত্র মাস চলছে, তোমরা প্রত্যেকেই জানো। আমরা ঈশ্বর, আল্লাহ, জিসাস ক্রাইস্ট যে নামেই তাকে ডাকি না কেন, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের যেটুকু সামর্থ্য আমরা আমাদের সর্বশক্তিমানের কাছে প্রার্থনা রাখি যে উনি আমাদের যে কোনো ভুল, যে কোনো পাপ যেটাই যদি হয়ে থাকে সেটাকে ক্ষমা করে আমাদেরকে অবশ্যই উনি দ্বিতীয়বার আরেকটি সুযোগ দিক, যাতে আমরা প্রত্যেকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আজ আমরা নবম শ্রেণীর বাষ্পমোচন বা প্রস্বেদন অর্থাৎ ট্রান্সমিরেশন নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম, বাষ্পমোচন বা প্রস্বেদন, ইংরেজিতে ট্রান্সপিরেশন, কাকে বলে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, শারীরবৃত্তীয় মানে উদ্ভিদ দেহের শরীরেই এই প্রক্রিয়াটা সংঘটিত হয়, তাই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল মানে হচ্ছে উদ্ভিদ তার মূলের মাধ্যমে মাটির কৈশিক জল শোষণ করে। এবার সেই জলের মধ্যে যতটা দেহের বিপাকীয় কাজে লেগে যায়, সেটার পর যে অতিরিক্ত জলটা দেহের মধ্যে বেঁচে থাকলো সেই জলটার কথা বলা হচ্ছে বাষ্পের আকারে, অর্থাৎ জল বাষ্পে পরিণত হবে এবং বাষ্পে পরিণত হওয়ার পর উদ্ভিদ দেহের যে বায়বীয় অংশ মানে কী আছে, পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং কিউটিকল, কোনটা কী সেটা আমরা পরে আসছি, এর মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, তাকে বাষ্পমোচন বলে। তাহলে বোঝা গেল যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বায়বীয় অংশের মাধ্যমে, অর্থাৎ পত্ররন্ধ্র, লেন্টিসেল বা কিউটিকলের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, তাকে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন বলে। এখন পরেরটায় বাষ্পমোচন এবং বাষ্পীভবনের মধ্যে কিছু পার্থক্য। এখানে তোমাদেরকে একটু বলে দিই, বাষ্পমোচন তো আমরা এখনই জানলাম যে বাষ্পমোচন কাকে বলে। এবার আসছি বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে একটা সাধারণ প্রাকৃতিক ভৌত প্রক্রিয়া। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। একটি নদী বা পুকুর বা খাল বিল, সেখান থেকে অনবরত দিনের বেলায় হোক বা রাত্রিবেলায় হোক
কিছুটা জল বাষ্পে পরিণত হতে থাকে, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বাষ্পীভবন। আর বাষ্পমোচন কি সেটা তো আমরা এক্ষুনি বললাম। তাহলে বাষ্পমোচন এবং বাষ্পীভবনের মধ্যে কি কি পার্থক্য সেটা আমরা একটু দেখে নিই। সবার প্রথম, বাষ্পমোচনটা হচ্ছে জৈবিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া, জীবদেহে ঘটছে এবং শরীরের মধ্যে অর্থাৎ উদ্ভিদ দেহের শরীরে ঘটছে, তাই এটা একটা জৈবিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া, অর্থাৎ এটা কোনো জীবদেহের দেহে হচ্ছে না, এটা একটা সাধারণ ন্যাচারাল প্রসেস। প্রধানত দিনে সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ সূর্যের আলো বা তাপ এর উপস্থিতিতে বাষ্পমোচন প্রক্রিয়াটা উদ্ভিদদেহে সবথেকে বেশি হয়। বাষ্পীভবনের ক্ষেত্রে, অর্থাৎ আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম নদী নালা খালবিল থেকে যে জল বাষ্পের আকারে পরিণত হবে, সেটার জন্য কিন্তু দিন হোক বা রাত হোক সবসময়ই ঘটতে থাকে। বাষ্পমোচনের ক্ষেত্রে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। তোমরা জানো কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে এবং প্রোটোপ্লাজমের মধ্যেই মেইনলি কোষের সমস্ত জল বা জলীয় পদার্থগুলো সঞ্চিত থাকে। তাহলে এই বাষ্পমোচন অর্থাৎ দেহের অতিরিক্ত জলটা দেহ থেকে বাষ্পের আকারে বের হয়ে যাওয়া, তার মানে স্বাভাবিকভাবেই সেটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। বাষ্পীভবন যেহেতু একটা সাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন ভৌত প্রভাবকের মাধ্যমে জল বাষ্পে পরিণত হচ্ছে নদী খাল বিল পুকুর থেকে, তাই এখানে প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। ভৌত প্রভাবকের উপর আংশিক নির্ভরশীল। ভৌত প্রভাবক বলতে এখানে কোন কোন প্রভাবকের কথা বলা হচ্ছে, যেমন সূর্যের তাপ, আলো, উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে এখানে ভৌত প্রভাবক হিসেবে উল্লেখ করা হচ্ছে। তো ভৌত প্রভাবকগুলোর উপর আংশিকভাবে নির্ভরশীল, অর্থাৎ কিছুটা, সম্পূর্ণরূপে নয়, কিছুটা নির্ভরশীল। কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ভৌত প্রভাবকগুলো, যেটার কথা আমি এখনই বললাম, উষ্ণতা হোক, তাপ হোক, বায়ু প্রবাহ হোক, এই সমস্ত প্রক্রিয়াগুলো বা ফ্যাক্টরগুলোর উপর এটাই সম্পূর্ণরূপে নির্ভরশীল। ঠিক আছে। আর লাস্ট, জৈবিক চাপের প্রভাব পরিলক্ষিত হয়। জৈবিক চাপ বলতে এখানে ব্যাপন এবং অবিশ্রবণ চাপের কথা বলা হচ্ছে। উদ্ভিদ দেহের মধ্যে বিভিন্ন সময় যে কোনো জল, খনিজ লবণ বা বিভিন্ন উপাদানের আদান প্রদানের জন্য উপর থেকে নিচে ওঠা বা নিচ থেকে উপরে ওঠা জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে সে টোটাল প্রক্রিয়াটাই সম্পন্ন হচ্ছে জৈবিক চাপের প্রভাব দ্বারা, অর্থাৎ অবিশ্রবণীয় চাপ বা ব্যাপনের চাপের কম বেশি হওয়ার জন্য। সেটা আমরা একটু পরে আসবো, তখন আমরা ডিটেলস আলোচনা করব। বাষ্পীভবনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জৈবিক চাপের প্রভাব দেখা যায় না। তাহলে এই হয়ে গেল বাষ্পমোচন এবং বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। এবার একটা সাধারণ দুটো ইনফরমেশন আমরা এখানে একটু জেনে নিই। উদ্ভিদ দেহে যতটা জল শোষিত হয়, অর্থাৎ গাছ তার মূল দ্বারা মাটির যে কৈশিক জলটা শোষণ করলো, তার মাত্র 1 to 3%, মাত্র 1 থেকে 3% জলই দেহের বিপাকীয় কাজে ব্যবহার হয়, অর্থাৎ দেহের জৈবনিক কাজগুলো সম্পন্ন করতে মাত্র 1 থেকে 3% জল, যেটা মাটি থেকে গাছ শোষণ করেছিল, সেটা ব্যবহৃত হয়। অবশিষ্ট যে জলটা, সে অবশিষ্ট জলটা কিন্তু বাষ্পমোচন প্রক্রিয়ার আকারে দেহ হতে নির্গত হয়ে যায় বা বের হয়ে যায়। আর এই অবশিষ্ট জলের মধ্যে যতটি বাষ্পমোচন আকারে বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে একটু আগে আমরা বলেছিলাম গাছের বায়ব অংশ, অর্থাৎ পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং কিউটিকল। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে এই অতিরিক্ত জলের যতটা বাষ্পমোচন হচ্ছে, পত্ররন্ধ্রের মাধ্যমে সেই বাষ্পমোচন প্রক্রিয়ার প্রায় 50 to 90%ই হয়। অর্থাৎ ধরে নিতে হবে বাষ্পমোচনের মূল অংশটাই হচ্ছে পত্ররন্ধ্র, পাতায় উপস্থিত পত্ররন্ধ্র। বাষ্পমোচনের স্থান, অর্থাৎ উদ্ভিদ দেহের কোথায় কোথায় দিয়ে বাষ্পমোচন হয় এবং কিভাবে হয়। একটু আগেই বাষ্পমোচনের সংজ্ঞা বা ডেফিনেশন আলোচনা করার সময় আমরা বলেছিলাম, উদ্ভিদ দেহের বায়ব অংশ, অর্থাৎ উদ্ভিদ দেহের যে অংশগুলো ইন কন্ট্যাক্ট অফ এয়ার আছে, বাতাসের সংস্পর্শে আছে, অর্থাৎ মাটির ওপরে বিটপের যে সমস্ত অংশ, সেগুলোই বায়ব অংশ। এবার এই বায়ব অংশগুলোর মধ্যে 3টে জায়গা আছে যেখান দিয়ে উদ্ভিদ দেহের অতিরিক্ত জলটা বাষ্পের আকারে বাইরে বেরিয়ে যায়। কোন 3টে জায়গা আছে? একটা হলো পত্ররন্ধ্র, যেটা পাতায়, একটা হলো লেন্টিসেল এবং একটা হলো কিউটিকল। তাহলে আমরা এবার এই 3টে সম্পর্কে একটু জেনে নিই। তো সবার প্রথম পত্ররন্ধ্র, পাতার মধ্যে উপস্থিত ছোট ছোট ছিদ্র বা রন্ধ্র, তাই এটা পত্ররন্ধ্র। পাতার ত্বকে বলতে ঊর্ধ্বতল বা নিম্নতল, অর্থাৎ উপরের দিকে বা নিচের দিকে, যে কোনো দিকেই হতে পারে, যে অসংখ্য ক্ষুদ্র ছোট ছোট উপবৃত্তাকার মানে অনেকটা ডিম্বকের মতো, ডিমের মতো ছিদ্র থাকে, তাই পত্ররন্ধ্র। তাহলে পাতার ঊর্ধ্বত্বক বা নিম্নত্বকে অবস্থিত ছোট ছোট ছিদ্র উপবৃত্তাকার, তাদেরকে আমরা পত্ররন্ধ্র বলছি। এবার পাতা দু রকমের হতে পারে, তোমরা 7-এ জেনে এসছো, সমাঙ্ক পৃষ্ঠ পাতা এবং বিষম পৃষ্ঠ পাতা। সমাঙ্ক পৃষ্ঠ পাতা অর্থাৎ আইসোবাইল্যাটারাল, তার মানে এমন কিছু পাতা যার উপরের দিকটা
বা নিচের দিকটা, ঊর্ধ্বত্বক বা নিম্নত্বক আকৃতিগত দিক থেকে, গঠনগত দিক থেকে, দেখার দিক থেকে প্রায় একই রকম। সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, ঘাসের ক্ষেত্রে, লিলি গাছের ক্ষেত্রে এই জাতীয় পাতা আমরা দেখতে পাই। এই রকম পাতার উভয় ত্বকে অর্থাৎ ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক দুই দিকেই পত্ররন্ধ্র অবস্থান করে। বিষমপৃষ্ঠ পাতা অর্থাৎ ডর্সিভেন্ট্রাল, সেক্ষেত্রে দ্বিবীজপত্রী গাছেদের পাতা সাধারণত এই জাতীয় হয়, আর এদের উপর ত্বক, ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক দুই রকম, তাই এদের ক্ষেত্রে সাধারণত পাতার নিম্নত্বকেই পত্ররন্ধ্রগুলো দেখা যায়। এবার আসি পত্ররন্ধ্রের গঠন। পত্ররন্ধ্রের গঠন আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা দেখতে পাব যে পত্ররন্ধ্রের দুপাশে দুটো অর্ধচন্দ্রাকার অর্থাৎ অর্ধেকটা চাঁদের মতন দেখতে দুটো কোষ থাকে, যাদেরকে গার্ড সেল বা রক্ষী কোষ বলা হচ্ছে। তাহলে রন্ধ্রকে বেষ্টন করে দুটো অর্ধেক চাঁদের মতন দেখতে কোষ থাকে, যাদেরকে রক্ষী কোষ বা গার্ড সেল বলছে। তাই রক্ষী কোষের কাজ কি? এরা পত্ররন্ধ্রটাকে অর্থাৎ ওই পাতার ছিদ্রটাকে খুলতে বা বন্ধ করতে সাহায্য করে। আর এদের মধ্যে কি কি পাবো? রক্ষী কোষের মধ্যে এদের মধ্যে আছে নিউক্লিয়াস, এদের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট এবং শ্বেতসারের দানা। তো নিউক্লিয়াস এবং শ্বেতসারের দানা নিয়ে কোনো অসুবিধা নেই। ক্লোরোপ্লাস্টটা নিয়ে একটু বলে দিই। আমরা যখন সালোক সংশ্লেষ পড়েছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। তো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে মানে এই রক্ষী কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্টটা থাকে তার ভেতরে PS2 অর্থাৎ P680 ক্লোরোফিলটা থাকে। একটু মনে করে দেখো যে এই P680 সূর্যের নীল আলোটাকে শোষণ করতে সক্ষম ছিল। নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো নীল আলোটাকে শোষণ করতে সক্ষম ছিল। এই কথাটা একটু মনে রাখবে। তো কেন আমি এটা বললাম সেটা যখন আমি বাষ্পমোচনের উপকারিতা সম্পর্কে আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে আমি আবার মনে করাবো। কোষ মধ্যস্থ অবিশ্রবণীয় চাপ রসস্ফীতির হ্রাস বৃদ্ধির কারণে খোলা বন্ধ হয়। এখানে একটু বলে দিই, অবিশ্রবণীয় চাপ মানে এর আগের ভিডিওতে যখন আমরা মিনারেলস পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটি কোষ পর্দা দিয়ে পৃথক হয়ে থাকে তাহলে সেই দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে সবসময় কম ঘনত্বের দ্রবণের অণুগুলো বেশির দিকে ডিসপার্স করে যাবে। এটা ছিল একটা অভিস্রবণ প্রক্রিয়া। আর অভিস্রবণ প্রক্রিয়ার মধ্যে যে চাপটা আমরা খেয়াল করি সেটাকে আমরা বললাম অভিস্রবণীয় চাপ। অভিস্রবণীয় চাপের মাধ্যমে বুঝলাম যে কম ঘনত্বের দ্রবণের অণুগুলো বেশি ঘনত্বের দ্রবণের অণুর দিকে ডিসপার্স করবে। আর সেটা করলে কি হবে? রসস্ফীতি হবে। অর্থাৎ যখন কোনো একটা কোষের ভেতরে জল প্রবেশ করছে তাহলে কি হবে? কোষটা আস্তে আস্তে ফুলে যাবে, তখন আমরা সেটাকে বলবো রসস্ফীতি বৃদ্ধি। আর যদি কোনো একটা কোষ থেকে জল বেরিয়ে যায় তাহলে পরে কী হবে? কোষটা আস্তে আস্তে শুকিয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে, সেটাকে আমরা বলবো রসস্ফীতির হ্রাস। তাহলে এইভাবে রক্ষী কোষগুলো একবার জল শোষণ করে ফুলে যাচ্ছে, আবার একবার জল ছেড়ে দিয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। এইভাবেই এই পত্ররন্ধ্রগুলো বন্ধ এবং খোলা হয়। ঠিক আছে? রক্ষী কোষ ছাড়া আমরা পত্ররন্ধ্রের মধ্যে আর কি পাবো? রক্ষী কোষ ছাড়া আমরা পত্ররন্ধ্রের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে সম্পূরক কোষ। রক্ষী কোষের দুই দিক দিয়ে রক্ষী কোষের চামড়া বা ত্বকের ন্যায় অবস্থানকারী কিছু কোষ, যাদেরকে আমরা বলছি সম্পূরক কোষ। এছাড়া পত্ররন্ধ্রের নিচের দিকে একটি গহ্বর থাকে, একটা থলি বা ব্যাগের মতো, যেটার মধ্যে অতিরিক্ত জলটা সাময়িকভাবে জমা থাকে। অর্থাৎ এইখান থেকেই জলটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পের আকারে বাইরে বেরিয়ে যায়, যেটাকে উপপত্ররন্ধ্র কক্ষ বা পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ বলা হয়। উপপত্ররন্ধ্র কক্ষ অথবা পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ বলা হয়। এরপর আমরা আসবো লেন্টিসেল এবং কিউটিকেলে। তো লেন্টিসেল এবং কিউটিকেল নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা একটু বলে দিই। কিউটিকেল বা লেন্টিসেল দুটো অ্যাকচুয়ালি একই জিনিস, এদের অবস্থান অনুযায়ী শুধু নাম দুটোকে আলাদা করা আছে। তো কিউটিকেল শব্দটা হলো, কিউটিকেল কথাটার মানে হলো গাছের দেহে উপস্থিত এক রকমের স্নেহ পদার্থ বা মোম জাতীয় পদার্থের প্রলেপ বা আবরণ। এটা কেন গাছের কাণ্ডেও হতে পারে, গাছের পাতার মধ্যেও হতে পারে, গাছের শাখা প্রশাখার মধ্যেও হতে পারে। তাহলে গাছের দেহে উপস্থিত এক রকমের স্নেহ পদার্থ বা মোম জাতীয় পদার্থের প্রলেপ, যার উদ্দেশ্যই হচ্ছে বাষ্পমোচনকে আটকানো, যাতে দেহের অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে না যায়। তোমরা কচু পাতার কথা মনে করো, বা কচু পাতা কেন, যে কোনো গাছের পাতার ক্ষেত্রেই যদি বৃষ্টির জল পড়ে তোমরা দেখবে যে পাতার মধ্যে থেকে বা গাছের কাণ্ড থেকে জলগুলো চুইয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। তার কারণ এই প্রত্যেকটি জায়গাতেই কিউটিকেল নামক মোম জাতীয় পদার্থের প্রলেপ আছে।
কিন্তু যদি কোনো কারণে বা কোনো সময় পাতার মধ্যে হোক অথবা গাছের কাণ্ডের মধ্যে হোক এই কিউটিক্যাল বা মোম জাতীয় পদার্থের প্রলেপটা ফেটে যায়, ফাটল ধরে, চির ধরে, তাহলে কী হবে? তাহলে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু বাষ্পমোচন শুরু হয়ে যাবে। তো এই দুটোর উপরে নির্ভর করেই আরও দুটো জায়গার কথা এখানে বলা আছে। একটাকে বলছে লেন্টিসেল এবং একটাকে বলছে কিউটিক্যাল। লেন্টিসেলটা কি? লেন্টিসেলটা হচ্ছে সাধারণত গুল্ম বা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, তোমরা অলরেডি এটা জানো। এই সমস্ত উদ্ভিদের কাণ্ড বা শাখার গায়ে অর্থাৎ গুঁড়িতে বা ডালপালায় বিন্দুর ন্যায়, ছোটো ছোটো বিন্দুর ন্যায় দেখতে, লেন্স আকৃতির, তোমরা ছবিতে দেখতে পাবে লেন্স আকৃতির, মানে আমাদের চোখের যে লেন্স সেরকমটা আকৃতির ছিদ্রগুলোকে লেন্টিসেল বলে। এগুলি অ্যাকচুয়ালি ত্বকের বিদীর্ণ কিউটিক্যালহীন অংশ, যেটা আমি একটু আগেই বলছিলাম যে গাছের কাণ্ড বা শাখার মধ্যে কিউটিক্যালহীন অংশ, অর্থাৎ ওই স্নেহ পদার্থ বা মোম জাতীয় প্রলেপটা এখানে নেই বা ফেটে গেছে, ত্বকের বিদীর্ণ ফেটে গিয়ে ওই ছোট ছোট ছিদ্রগুলোর মাধ্যমে দেহের অতিরিক্ত জলটা বাষ্পের আকারে বের হয়ে যায়। সেটাকে লেন্টিসেলের মাধ্যমে বা লেন্টিকিউলার বাষ্পমোচন বলা হচ্ছে। আর এটা কোথায় হবে? কাণ্ড ও শাখাতে। ঠিক আছে, কাণ্ড ও শাখাতে যদি কিউটিক্যালবিহীন অংশের মাধ্যমে বাষ্পমোচন হয় তাহলে সেটাকে আমরা বলবো লেন্টিকিউলার বাষ্পমোচন, যার মাধ্যমে মাত্র 0.1 to 1% বাষ্পমোচন সংঘটিত হয়। এবার কিউটিক্যাল যদি আসি, কিউটিক্যালের ক্ষেত্রে পাতার ঊর্ধ্ব ও নিম্ন ত্বক, অর্থাৎ পাতার উপরের দিকে বা নিচের দিকে, অর্থাৎ পাতার বহিঃপ্রাচীরে বাইরের দিকে যদি কিউটিক্যালবিহীন যে আমরা থেকে কিউটিক্যালবিহীন বা কিউটিক্যালটা ফেটে গিয়ে যদি পাতার মধ্যে এরকম একটা ছিদ্র বা চির ধরে, তাহলে সেই ছোট ছোট ছিদ্র বা চিরের মাধ্যমে পাতা থেকেও এক্সট্রা বাষ্পমোচন সম্ভব। সেটাকে আমরা বলবো কিউটিকিউলার বা ত্বকীয় বাষ্পমোচন। তাহলে আমরা জানলাম লেন্টিসেল এবং কিউটিক্যালের মাধ্যমে বাষ্পমোচন সম্ভব। লেন্টিসেলে মাত্র 0.1 to 1% বাষ্পমোচন হয় এবং কিউটিক্যাল এর মাধ্যমে, অর্থাৎ পাতার ওই কিউটিক্যালবিহীন অংশগুলোর মাধ্যমে 3 to 10% বাষ্পমোচন হওয়া সম্ভব। তাহলে মূল বাষ্পমোচনের অংশ কিন্তু পত্ররন্ধ্র। লেন্টিসেল এবং কিউটিক্যালের মাধ্যমেও বাষ্পমোচন সম্ভব, কিন্তু খুব কম পরিমাণে। এবার আসছি বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর বা কোন কোন বিষয় রয়েছে যেটা বাষ্পমোচনের হারকে কম বা বেশি করতে সাহায্য করে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোকে বা নিয়ন্ত্রণকারী শর্তাবলীকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক এবং একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক, অর্থাৎ দেহের ভেতরের কিছু ফ্যাক্টর এবং দেহের বাইরের কিছু ফ্যাক্টর। তো বাহ্যিক প্রভাবকগুলো বলতে সাধারণত আমরা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ দেহের বাইরের ফ্যাক্টরগুলোকে উল্লেখ করছি। 1 নম্বরে আসছে উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার। সাধারণত বাষ্পমোচন প্রক্রিয়াটা 10 থেকে 25 বা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে স্বাভাবিক থাকে। যদি উষ্ণতা বৃদ্ধি পায়, অর্থাৎ টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে কী হবে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। উষ্ণতা বেড়ে যাওয়া মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কমে যাবে, আর জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া মানে বাষ্পমোচনের হারটা বেড়ে যাবে। আর এটাই কারণ, যে কারণে গ্রীষ্মকালে বাষ্পমোচনের পরিমাণটা সবসময় বেশি হয়। এবার আমরা চলে আসছি পরের পয়েন্টে, অর্থাৎ পরের নিয়ন্ত্রণকারী শর্তাবলীতে। সেক্ষেত্রে 2 নম্বর আমরা পাচ্ছি বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তো খুব স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে বাষ্পমোচনের পরিমাণটা কিন্তু কমে যাবে। তাই এখানে উল্লেখ করা হচ্ছে যে আর্দ্রতা বৃদ্ধি হলে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাষ্পমোচন বা প্রশোধনের হারটা কমে যায়। অপরপক্ষে যদি আর্দ্রতা কম হয়, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা যদি কমে যায়, তাহলে কিন্তু বাষ্পমোচনের হারটা আবার বেড়ে যাবে। তাহলে এটাই কারণ যে সূর্য কিরণোজ্জ্বল দিনে, অর্থাৎ যেদিন সূর্যের আলো খুব পরিষ্কার, রোদ বেশি, পরিষ্কার আকাশ, সেই দিনে স্বাভাবিকভাবেই বায়ুর আর্দ্রতাটা কম থাকবে, তাই বাষ্পমোচনের হারটা বেশি হবে। কিন্তু অপরদিকে মেঘাচ্ছন্ন দিন যদি হয়, অর্থাৎ মেঘ আছে বা বৃষ্টি হচ্ছে, তাহলে কী হবে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ আর্দ্রতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাষ্পমোচনের হারটা কমে যাবে। 3 নম্বর পয়েন্টে আসছি বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ অর্থাৎ বাতাসের স্পিড, অর্থাৎ যদি বায়ুপ্রবাহ বৃদ্ধি পায় তাহলে কি হবে? বায়ুপ্রবাহ বৃদ্ধি পায় তার মানে হচ্ছে বাতাস অনবরত বইছে, তাহলে পাতার ঠিক ওপরে যে বাতাসের লেয়ারটা ছিল সেই লেয়ারটা অনবরত পাতার উপর থেকে সরে যাচ্ছে। তো পাতার উপর থেকে যদি বাতাসটা অনবরত সরতে থাকে, তাহলে অটোমেটিক্যালি বাতাসের মধ্যে, পাতার উপরের অংশের ওই বাতাসটার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে স্বাভাবিকভাবেই বাষ্পমোচনের হারটা বেড়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে বায়ুপ্রবাহের হার বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারও বৃদ্ধি পায়, কারণ পাতার নিকটবর্তী অঞ্চল হতে জলীয় বাষ্প অপসারিত হয়।
কিন্তু যদি খুব বেশি পরিমাণে খুব বেশি স্পিডে বাতাস বয়, অর্থাৎ ধরে নিচ্ছি ঝড় হলো, ঝড়ের সময় কিন্তু পত্ররন্ধ্রটাই বন্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে আর কোনো বাষ্পমোচন হবে না। তাহলে খেয়াল রাখবে, সাধারণত বাতাস এর প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনটাও বৃদ্ধি পায়, কিন্তু যদি ঝড় হয় অর্থাৎ বেশি পরিমাণে বায়ু প্রবাহ হয় তাহলে কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে গিয়ে আবার বাষ্পমোচনও বন্ধ হয়ে যাবে। এবার পরেরটা আসছি আলো। আলো কিভাবে আমাদের বাষ্পমোচনকে প্রভাবিত করে। যেমন আমরা একটু আগে বলেছিলাম যে পত্ররন্ধ্রের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে PS2 অর্থাৎ P680 ক্লোরোফিলটা অবস্থান করে। তাহলে সেক্ষেত্রে P680 ক্লোরোফিলটা ফটোসিস্টেম 2 এর যে ক্লোরোফিল সেটা সূর্যালোকের তীব্রতায় নীল বর্ণের আলোটাকে শোষণ করে বেশি, এবং এই নীল বর্ণের আলোটাকে শোষণ করার মাধ্যমেই পত্ররন্ধ্রটা বেশি পরিমাণে খুলে যায়। তাই আলো যেদিন বেশি পরিষ্কার থাকবে, অর্থাৎ সূর্যকিরণের উজ্জ্বল দিনে সূর্যের আলো যখন পরিষ্কার বেশি বা রোদের পরিমাণটা বেশি, তাহলে স্বাভাবিকভাবে নীলবর্ণ শোষণ করবে, নীলবর্ণ শোষণ করে নিয়ে পত্ররন্ধ্রটা বেশি পরিমাণে খুলবে। এবং অন্ধকারে যদি সূর্যের আলোটা না থাকে তাহলে অন্ধকারে কিন্তু আবার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে এইভাবে আলো বেশি থাকলে পত্ররন্ধ্র বেশি খোলে এবং বাষ্পমোচন বেশি হয়, এবং অন্ধকার হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, বাষ্পমোচন কমে যাবে। এবারে আসছি আভ্যন্তরীণ প্রভাবক, অর্থাৎ দেহের ভেতরের গঠনের কিছু পার্থক্য। তো এখানে আমরা একটাই জিনিস উল্লেখ করব, সেটা হচ্ছে পাতার গঠন। দেখো এবার কি, পাতার ফলক, পাতার যেটা ফলক আছে সেই ফলকের ক্ষেত্রফল যদি কম বেশি হয় তাহলে বাষ্পমোচনের হারও কম বেশি হবে, অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে বাষ্পমোচন বেশি হবে, ক্ষেত্রফল কম হলে বাষ্পমোচন কম হবে। এছাড়া পত্ররন্ধ্রের অনুপাত বা সংখ্যা, অর্থাৎ পত্ররন্ধ্রটা পাতায় কোন সংখ্যায় বা কোন অনুপাতে আছে, বেশি অনুপাত বা বেশি সংখ্যায় হলে স্বাভাবিকভাবে বাষ্পমোচন বেশি হবে, কম অনুপাত বা কম সংখ্যায় হলে বাষ্পমোচন কম হবে। মেসোফিল কলার বিন্যাস, অর্থাৎ মেসোফিল কলাতেই এই পাতার পত্ররন্ধ্রগুলো অবস্থান করে, ইত্যাদি কারণেও বাষ্পমোচনের হার নিয়ন্ত্রিত হয়। এবার কয়েকটা উদাহরণ আমরা এখানে একটু দেখে নিই। সূচ্যাকার পাতা, যেমন পাইন গাছ, পাইন গাছের পাতাকে যদি দেখি তাহলে পাইন গাছের পাতার ক্ষেত্রফলটা কম, অনেকটা সূচের মতন দেখতে, তাই একে সূচ্যাকার পাতা বলা হচ্ছে। তো ক্ষেত্রফল কমে যাওয়া মানে বাষ্পমোচনের পরিমাণও কমে যাবে। কিউটিক্যালের প্রলেপ, যে সমস্ত গাছের পাতায়, আমি একটু আগেই বলেছিলাম কিউটিক্যাল মানে মোম জাতীয় বা স্নেহ পদার্থের একটি প্রলেপ। তো কিউটিক্যালের প্রলেপ যদি কোনো একটা পাতার মধ্যে পুরু হয়, বেশি হয়, তাহলে কি হবে, বাষ্পমোচনের পরিমাণটা কমে যাবে। উদাহরণ আকন্দ। পাতা কণ্টকে রূপান্তরিত, অর্থাৎ মরুভূমি অঞ্চলের গাছে সাধারণত এই ঘটনাটা দেখা যায় যে পাতাটা কাঁটায় রূপান্তরিত হচ্ছে, তার মানে স্বাভাবিকভাবেই পত্রফলকের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি বাষ্পমোচনের পরিমাণও কমে যাবে। উদাহরণ ফণিমনসা। পাতার পৃষ্ঠভাগে অতিরিক্ত রোম বা শল্ক, অর্থাৎ পাতার যে নিম্নত্বক, নিচের যে তল, সেই তলে শল্ক, অর্থাৎ কখনো কখনো আঁশ জাতীয় বাঁশাকার কোষ, বাঁশাকার কলার কিছু সংগঠন দেখা যায়। রোম মানে ছোট ছোট সুতোর ন্যায় কিছু অংশ। তাহলে রোম বা শল্ক যদি পাতার পৃষ্ঠভাগে বা নিচের দিকে থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের বাষ্পমোচনের পরিমাণটা কমে যাবে। উদাহরণ হচ্ছে জঙ্গল উদ্ভিদ, মরুভূমি অঞ্চলের গাছের মধ্যে এটা দেখা যায়। আচ্ছা, পত্ররন্ধ্র নিবেশিত। পত্ররন্ধ্র নিবেশিত মানে উদ্ভিদ দেহের যে পাতার মধ্যে যে পত্ররন্ধ্রটা আছে সেটা ঢাকা হয়ে গেছে বা চাপা হয়ে গেছে, নিবেশিত। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে পত্ররন্ধ্রটা সঠিকভাবে খোলা বন্ধ করতে পারবে না, মানে অটোমেটিক্যালি বাষ্পমোচনের হারটা কমে যাবে। উদাহরণ করবী গাছের পাতা। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, যে প্রশ্নটা পরীক্ষাতে ম্যাক্সিমাম আসে, যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি এভিল বলা হয় কেন। বিজ্ঞানী কার্টিস 1926 সালে এই তথ্যটি দিয়েছিলেন বলে আমরা এখানে কার্টিস 1926 লিখে রেখেছি। কেন প্রয়োজনীয় ক্ষতি, যে বাষ্পমোচন এমন একটা প্রক্রিয়া যেটা যদি উদ্ভিদ দেহে না ঘটে তাহলে কী হবে, সঠিকভাবে রসস্ফীতি অবস্থা আসবে না, অর্থাৎ কোষের মধ্যে জল শোষিত হবে না, আবার কোষ থেকে জল বেরিয়েও যাবে না। মৌলিক পদার্থের চলাচল, অর্থাৎ দেহের মধ্যে যে বিভিন্ন মিনারেলস, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, মাইক্রোনিউট্রিয়েন্টস বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এগুলো দেহের মধ্যে সঠিকভাবে চলাচল করতে পারবে না। খাদ্যবস্তুর চলাচল ঘটবে না। তোমরা জানো যে উদ্ভিদের পাতাই হচ্ছে মূল খাদ্য তৈরির স্থান বলে আমরা তাকে রান্নাঘর বলেছিলাম। তাহলে পাতায় তৈরি যে খাদ্য সেটাও দেহের মধ্যে ঠিকঠাকভাবে চলাচল করতে পারবে না। তাহলে বাষ্পমোচন যদি না ঘটে তাহলে উদ্ভিদের দেহের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। আবার উল্টা দিকে যদি বেশি পরিমাণে বাষ্পমোচন ঘটে তাহলে কী হবে, বিপাকীয় কার্য এবং বৃদ্ধি ব্যাহত হবে। তাহলে দেখো, বাষ্পমোচন এমন একটা প্রক্রিয়া যেটা যদি না ঘটে তাহলেও উদ্ভিদ দেহে সমস্যা হবে, আবার যেটা বেশি পরিমাণে ঘটে তাহলেও উদ্ভিদ দেহে সমস্যা হবে। সেই জন্যই বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতি হিসাবে বিজ্ঞানী কার্টিস উল্লেখ করেছিলেন।
তো এই প্রশ্নটাই পরীক্ষায় ম্যাক্সিমাম আসে যে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়। তাই আমরা এবার বাষ্পমোচনের উপকারিতা এবং অপকারিতা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা জানলে তোমাদের কাছে এটা আরও পরিষ্কার হয়ে যাবে যে কেন বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি উল্লেখ করা হয়। এবার আমরা জেনে নিই যে বাষ্পমোচনের উপকারী ভূমিকাগুলো উদ্ভিদদেহে কী কী। 1 নম্বরে হচ্ছে জল শোষণ বা জলের সাম্যতা রক্ষা। বাষ্পমোচনের ফলে কোষে ব্যাপন চাপ ঘটে, অর্থাৎ ডিপিডি, ডিফিউশন প্রেশার ডেফিসিয়েন্সি, ব্যাপন চাপের ঘাটতি ঘটে। বাষ্পমোচন হলো মানে ব্যাপন চাপের ঘাটতি ঘটলো। ব্যাপন চাপ অর্থাৎ ধরে নিচ্ছি অনেকটা এইরকম যে আমাদের যখন পিপাসা পায়, তৃষ্ণা পায়, তার মানে আমাদের দেহের মধ্যে জলের অভাব ঘটেছে, তাই আমরা ওই জল পান করার মাধ্যমে দেহের অভাবটাকে মিটিয়ে নিচ্ছি। তো উদ্ভিদ দেহে যখন ব্যাপন চাপ ঘাটতি ঘটছে, তার মানে হচ্ছে অনেকটা এইরকম যে উদ্ভিদ দেহের মধ্যেও তৃষ্ণা বা পিপাসার সৃষ্টি হলো, অর্থাৎ উদ্ভিদ দেহে জলের ঘাটতি ঘটে গেছে। সেই ক্ষেত্রে কী করবে, স্বাভাবিকভাবে উদ্ভিদ তার মূল দিয়ে তখন জল এবং খনিজ লবণটা শোষণ করবে। তাই এইভাবে ব্যাপন চাপ ঘাটতির মাধ্যমে, ডিফিউশন প্রেশার ডেফিসিয়েন্সির মাধ্যমে, ট্রান্সপিরেশন প্রক্রিয়া দিয়ে জল শোষণ এবং জল সম্মতা উদ্ভিদ দেহের মধ্যে বজায় থাকে। 2 নম্বর পয়েন্টে আসছি, রসের উৎস্রোত। রস মানে অ্যাকচুয়ালি জল এবং খনিজ লবণকে একসাথে রস বলা হয়। স্যাপ, রসের উৎস্রোত মানে অ্যাসেন্ট অফ স্যাপ, অর্থাৎ জল এবং খনিজ লবণটা গাছের মূল থেকে পাতা পর্যন্ত উপরের দিকে বাহিত হয়। কার মাধ্যমে হয়? জাইলেম কলার মাধ্যমে হয়। এবার কীভাবে হচ্ছে? বাষ্পমোচন প্রক্রিয়াটা ঘটলো। বাষ্পমোচন প্রক্রিয়া ঘটলো মানে পাতার মেসোফিল কলায় জলের ঘাটতি তৈরি হচ্ছে, অর্থাৎ পত্ররন্ধ্রটা পাতার মেসোফিল কলাতে উপস্থিত থাকে এবং সেখানে আস্তে আস্তে জলের ঘাটতি তৈরি হয়ে গেল, কারণ বাষ্পমোচন প্রক্রিয়ায় জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার যেই জলের ঘাটতি তৈরি হয়ে গেল, তার মানে জাইলেম বাহিকা, অর্থাৎ যেখান দিয়ে জলটা পাতায় আসে তার মধ্যেও একটা শূন্যস্থান তৈরি হলো, অর্থাৎ জাইলেম বাহিকার মধ্যেও জলের ঘাটতি তৈরি হলো। যেই জাইলেম বাহিকার মধ্যে জলের ঘাটতি তৈরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গাছ কী চাইবে? গাছ চাইবে এবার ওই জলটাকে টেনে পাতায় নিয়ে আসতে। তো এই টানটাকে আমরা বলছি শোষণ টান বা চোষণ টান। এই শোষণ টান তৈরি হয়ে যাওয়া মানেই এবার গাছ যে মূল দিয়ে জল এবং খনিজ লবণটা শোষণ করেছিল, সেই জল এবং খনিজ লবণটা এবার ঊর্ধ্বমুখে বাহিত হতে শুরু করবে, অর্থাৎ উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে জল এবং খনিজ লবণ অর্থাৎ রস, আর উপরের দিকে উঠতে শুরু করছে অর্থাৎ উৎস্রোত, তাই এটাকে বলা হয় রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ। পরের পয়েন্টে আসছি, পত্রতলের উষ্ণতা হ্রাস এবং উদ্ভিদ দেহের তাপমাত্রার সাম্যতা রক্ষা। কীরকম? বাষ্পমোচনের সময় প্রয়োজনীয় লিন তাপ পত্রতল হতেই গৃহীত হয়। বাষ্পমোচন মানে তোমরা জানো অলরেডি যে জল যখন ফুটছে বা জল যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর তার স্টেটটাকে চেঞ্জ করতে, অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত করছে। তো তরল থেকে বাষ্পে পরিণত হতে গিয়ে একটা যে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে লিন তাপ। তোমরা এটা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো। লিন তাপের পরিমাণ 2260 কিলোজুল পার কেজি, আর এই তাপটাকে পত্রতল হতেই বা পাতা থেকেই গ্রহণ করছে। এই জলটা যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে তখন গাছের পাতা থেকেই এই তাপটাকে শোষণ করছে। তাহলে কী হবে? স্বাভাবিকভাবেই গাছের পাতা হোক বা সারা দেহ হোক, তার উষ্ণতাটা আস্তে আস্তে কমে যাবে বা হ্রাস পাবে। তাই আমরা এখানে লিখেছি পত্রতলের উষ্ণতা হ্রাস। এই কারণে কি হয়? এটাতে একটা বিশেষ সুবিধা হয় যে উজ্জ্বল আলোতেও পাতার ক্ষতি হয় না, অর্থাৎ সূর্যের তাপ বেশি থাকলেও, সূর্যের কিরণ বেশি থাকলেও, আমরা ফটো অক্সিডেশন বলেছিলাম, অর্থাৎ অতিরিক্ত তাপ বা অতিরিক্ত সূর্যের যদি রোদের পরিমাণ বেশি থাকে তাহলে সেই তাপ বা রোদে কিন্তু গাছের দেহের যে ক্লোরোফিল বা পাতার দেহের যে বিভিন্ন অংশ সেগুলোর ক্ষতি হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে এক কথায়। তো সেই জন্য পাতাটাকে ঠান্ডা করতে সাহায্য করছে এই বাষ্পমোচন প্রক্রিয়া। তাই আমরা লিখেছি পত্রতলের উষ্ণতা হ্রাস অথবা উদ্ভিদ দেহের তাপমাত্রার সাম্যতা রক্ষা। পরের পয়েন্টে আসছি, রসস্ফীতির চাপ বজায় রাখা এবং অথবা জল শোষণ প্রক্রিয়াও অব্যাহত রাখা। আমরা একটুখানি আগে আলোচনা করেছিলাম রসস্ফীতি চাপ অর্থাৎ কোষের মধ্যে জল প্রবেশ করা বা কোষ থেকে জল বেরিয়ে যাওয়া। এবার দেখো কি হচ্ছে, বাষ্পমোচন প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে। দেহের অতিরিক্ত জলটা যেই বেরিয়ে যাচ্ছে, এবার মেসোফিল কলায় স্বাভাবিক রসস্ফীতির চাপটা বজায় রাখতে হবে। রসস্ফীতি চাপ যদি স্বাভাবিক বজায় না থাকে তাহলে কি হবে? মূলরোম কোষে প্রোটোপ্লাজমের ঘনত্ব বাড়ে। আমাদের যেহেতু গাছ চাইছে বাষ্পমোচন প্রক্রিয়ায় জলটা বেরিয়ে গেছে, তাহলে গাছ আবার চাইবে নতুন করে সেই জলের ঘাটতিটাকে পূরণ করা। তো নতুন করে জলের ঘাটতি পূরণ করার উপায় কি? গাছ তার মূলের মাধ্যমে আবার জল শোষণ করবে। তো মূলের কোন অংশ দিয়ে জল শোষিত হয়? মূলরোম অংশ দিয়ে জল শোষিত হয়।
তো মূলরোমের মধ্যের কোষে যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমে ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে বুঝো, একটুখানি ভালো করে বুঝে নাও, প্রোটোপ্লাজমের ঘনত্ব মূলরোমে বা মূলের মধ্যে যদি বেড়ে যায়, আর মাটির মধ্যের কৈশিক জলের ঘনত্ব যদি কমে যায়, আর মূলরোম একটি কোষ যার মধ্যে স্বাভাবিকভাবেই কোষ পর্দা আছে, তাহলে দুটো আলাদা ঘনত্বের দ্রবণ, মাঝখানে কোষ পর্দা আছে, আর সবসময় কম থেকে বেশির দিকে অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রবণের অণুগুলো ডিসপার্স হয়, এটা আমরা আগেই বলেছিলাম। তাহলে এইভাবে অভিস্রবণ চাপের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় বা মাটির কৈশিক জল এবং খনিজ লবণটা আমাদের গাছের মূলের মধ্যে প্রবেশ করছে। তাই আমরা এখানে লিখেছি রসস্ফীতি চাপ বজায় রাখা। পরের পয়েন্টে আসছি এবার, প্রয়োজনীয় অতিরিক্ত জল অপসারণ। স্বাভাবিকভাবেই গাছের দেহে যে অতিরিক্ত জলটা ছিল, বিপাক কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যে গাছের দেহে অতিরিক্ত জলটা ছিল, সেই জলটা বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। সালোক সংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়া অব্যাহত রাখা। সালোক সংশ্লেষে কীভাবে বাষ্পমোচন সাহায্য করে? কারণ সালোক সংশ্লেষের ক্ষেত্রে জল একটা মূল উপাদান ছিল, একটা কাঁচামাল ছিল। তাহলে বাষ্পমোচন প্রক্রিয়া যদি না হয়, তাহলে স্বাভাবিকভাবে গাছ জল শোষণ করতে পারবে না। তাহলে বাষ্পমোচন প্রক্রিয়া হচ্ছে বলেই সালোক সংশ্লেষের মূল কাঁচামাল হিসেবে জলটাকে গাছ শোষণ করতে পারছে। এইভাবে সালোক সংশ্লেষে বাষ্পমোচন সাহায্য করে। আর একটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া অব্যাহত রাখা। শ্বসন প্রক্রিয়া অর্থাৎ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বর্জন। তাহলে গাছ এই কাজটা করে কিন্তু ম্যাক্সিমাম পত্ররন্ধ্রের মাধ্যমে। তো পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া অর্থাৎ বাষ্পমোচন প্রক্রিয়ার আন্ডারে সেটা পড়ছে। আর সেই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার মাধ্যমেই কিন্তু গাছ শ্বসন প্রক্রিয়াও অব্যাহত রাখে। তাহলে এইভাবে সালোক সংশ্লেষ এবং শ্বসনের ক্ষেত্রেও বাষ্পমোচন প্রক্রিয়া সাহায্য করে। লাস্ট আর একটা পয়েন্ট, পুষ্টিকণা গ্রহণ। পুষ্টিকণা গ্রহণ কথাটার মানে হলো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ গাছ যে শুধুমাত্র জল শোষণ করছে মাটি থেকে তা নয়, তার সাথে বেশ কিছু খনিজ লবণ অর্থাৎ যেটাকে আমরা মাইক্রো বা মাইক্রো এলিমেন্টস বলেছিলাম, সেই পদার্থগুলো গ্রহণ করতেও কিন্তু বাষ্পমোচন সাহায্য করছে। তাহলে এই 7টা পয়েন্ট হচ্ছে বাষ্পমোচনের উপকারিতা বা বাষ্পমোচন গাছের দেহে এইভাবে সাহায্য করে। এবার চলে আসছি ক্ষতিকারক ভূমিকা, যে বাষ্পমোচন এবার গাছের দেহে কী ক্ষতি করতে পারে, কীরকম? সাধারণত গ্রীষ্মকালে অর্থাৎ যখন সূর্যের তাপ খুব বেশি, মাটিতে জলের পরিমাণও কম হয়। সূর্যের তাপ বেশি মানে মাটিতে জলের পরিমাণও কমে যায়, তোমরা এটা জানোই। কিন্তু বাষ্পমোচনের হার বেশি হয়। আমরা যখন ভৌত প্রভাবকের কথা উল্লেখ করেছিলাম, বাহ্যিক প্রভাবকের কথা উল্লেখ করেছিলাম, দেখো আলো বেশি হয়ে গেলে পত্ররন্ধ্র বেশি খুলবে, বাষ্পমোচনের হার বাড়বে। তাপ বেশি হয়ে গেলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে, অর্থাৎ বাষ্পমোচনের হার বেড়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? গ্রীষ্মকালে যখন মাটিতে জলের পরিমাণ কম কিন্তু বাষ্পমোচনের হারটা বেশি, কারণ গ্রীষ্মকালে আলো এবং তাপ দুটারই পরিমাণ বেশি। তাহলে কি হবে? উদ্ভিদের মেসোফিল কলের রসস্ফীতি চাপটা কমে যাচ্ছে, অর্থাৎ গাছ থেকে জল বেরিয়ে যাচ্ছে ঠিকই, এবং মেসোফিল কলের রসস্ফীতি চাপটা কমে যাচ্ছে। জল বেরিয়ে যাওয়া মানে কোষগুলো সংকুচিত হবে, অর্থাৎ চাপটা কমে যাবে। কিন্তু গাছ মাটি থেকে যথেষ্ট পরিমাণ জল শোষণ করতে পারছে না, কারণ মাটিতে জলের পরিমাণ কম আছে। সেক্ষেত্রে কী হবে? গাছের পাতাগুলো নেতিয়ে যাবে এবং এটাকে বলা হয় উইল্টিং। তাহলে গ্রীষ্মকালে এই কারণের জন্য বা অতিরিক্ত বাষ্পমোচন হলে কী হবে? রসস্ফীতি চাপটা কমে যাবে এবং গাছের পাতা নেতিয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে উইল্টিং সিমটম। আর উইল্টিং হলে কী হবে? গাছের পাতাগুলো যদি দীর্ঘদিন ধরে এইভাবে নেতিয়ে থাকে, গাছের দেহের ওই জলের ঘাটতিটা যদি পূরণ না হয়, তাহলে গাছ মারাও যেতে পারে। তাহলে এই হচ্ছে মূল কারণ, যে বাষ্পমোচন এমন একটি ঘটনা যেটা গাছের দেহে খুব গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা যেমন ঘটাচ্ছে, আবার বাষ্পমোচন বেশি হয়ে গেলেও কিন্তু গাছের উইল্টিং হবে বা গাছ মারা যাবে। এই কারণেই বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়। এবার শেষে আমরা শুধু ছোট্ট দুটো উদাহরণ আমরা এখানে নিব। পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত গাছপালা বছরের একটি নির্দিষ্ট সময়ে তাদের সমস্ত পাতাগুলো ঝরে যায়, সেই সমস্ত গাছগুলোকে আমরা পর্ণমোচী উদ্ভিদ বলেছি। তো পাতাগুলো ঝরানোর পিছনে আরও কয়েকটি কারণ আছে, কিন্তু তার মধ্যে একটা মুখ্য কারণ হচ্ছে বাষ্পমোচনের পরিমাণও কমে যায়। পর্ণমোচী উদ্ভিদের যখন পাতাগুলোই ঝরে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি গাছের দেহ থেকে বাষ্পমোচনের পরিমাণও কমে যাবে। তখন সেক্ষেত্রে তাদের সালোক সংশ্লেষটা কীভাবে ঘটে? কচি কাণ্ড, ওই গাছগুলোর যে নতুন কচি কাণ্ড রয়েছে যার রং সবুজ, তার মাধ্যমে এরা সালোক সংশ্লেষ ঘটায়। জঙ্গল উদ্ভিদ অর্থাৎ সাধারণত মরুভূমি অঞ্চলে যে সমস্ত গাছগুলো দেখা যায়, তাদের ক্ষেত্রে কি দেখা যাবে? পাতাটা কাঁটায় রূপান্তরিত, আমি একটু আগেই বলেছিলাম, এবং পুরো কিউটিকলের আবরণী, এটাও আমরা একটু আগে বলেছিলাম। তো এই দুটো ঘটনা ঘটানো মানে এরাও এদের দেহে বাষ্পমোচনের পরিমাণটাকে এইভাবে কমিয়ে দেয়। এবার তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, এবং এই ভিডিওটাকে দেখার পর তোমরা বই থেকেও ভালো করে এই চ্যাপ্টারটাকে পড়বে, অংশটিকে পড়বে। যে নোটস নেওয়ার সেগুলো তোমরা আমাদের এই ভিডিও থেকে নিয়ে নেবে, এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এটা আমার সঙ্গে যোগাযোগ করবে।